রোহিঙ্গা প্রত্যাবাসনে ঢাকা নেপিডো চুক্তি, ফেব্রুয়ারি থেকে প্রতি সপ্তাহে ফেরত যাবে ১,৫০০। আট ব্যাংকের সমন্বিত নিয়োগ পরীক্ষা বাতিল, ২ সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেবে তদন্ত কমিটি। ঢাকা উত্তরে আজ মেয়র প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ, সুষ্ঠু পরিবেশ নিয়ে বিএনপির সংশয়। আমন্ত্রণ ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সাথে আছে আমি ফারহানা লোপা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত খবরে। রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর ২ বছরের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করতে একমত হয়েছে বাংলাদেশ ও মিয়ানমার। সকালে নেপিডোতে যৌথ ওয়ার্কিং গ্রুপের এক বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত চুক্তি করেছে দুই দেশ। চুক্তি অনুযায়ী সপ্তাহে ১,৫০০ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার। মিয়ানমারের রাজধানী নেপিদোতে সোমবার শুরু হয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক। চূড়ান্ত হয় চুক্তির খসড়া। এর একদিন পর এতে সই করে দুপক্ষ। বাংলাদেশের পক্ষে ছিলেন পররাষ্ট্র সচিব শহীদুল হক আর মিয়ানমারের পক্ষে পররাষ্ট্র সচিব মিন্টো থোয়ে। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে প্রতি সপ্তাহে ১৫,০০০ রোহিঙ্গা ফেরত পাঠানোর প্রস্তাব দেওয়া হলেও প্রাথমিক অবস্থায় সপ্তাহে ১,৫০০ নিতে রাজি হয়েছে মিয়ানমার। পরে পর্যালোচনা করে এ সংখ্যা বৃদ্ধি করা হবে বলে জানানো হয়েছে মিয়ানমারের পক্ষ থেকে। এর জন্য বাংলাদেশ অংশে ৫টি ও মিয়ানমারে ২টি ট্রানজিট ক্যাম্প খোলা হবে। ১-২ দিনের ডেভিয়েশনটাকে আমাদের কাউন্ট করা উচিত নয়। 23 নভেম্বরে বলা হয়েছিল ২ মাসের মধ্যে, সেক্ষেত্রে 23 জানুয়ারি শুড বি দ্য ফার্স্ট লট দ্যাট শুড বি গোয়িং। কিন্তু সেই জায়গায় যদি ১ সপ্তাহ বা ২-৩ দিন এদিক ওদিক হয়, সেটা একেবারে গ্রাউন্ড লেভেলে দুটো এন্ট্রি পয়েন্ট তারা করছেন রিসিভ করার জন্য। আমরা কয়েকটি টেম্পোরারি ক্যাম্প করব, এগুলি প্রিপারেশনে কিছু সময় যদি লাগে। প্রত্যাবাসনের শুরুতে ফেরত যাবে দুদেশের সীমানায় অবস্থান নেওয়া প্রায় ৭,০০০ রোহিঙ্গা। প্রথমে তাদের রাখা হবে একটি অস্থায়ী ক্যাম্পে। চুক্তি অনুসারে একটি পরিবারকে একটি ইউনিট হিসেবে গণ্য করা হবে। সহিংসতায় যেসব শিশু বাবা মা হারিয়েছে কিংবা বাংলাদেশে যাদের জন্ম, তাদেরও ফেরত নেবে মিয়ানমার। একটা টেম্পোরারি জায়গায় থাকবেন এবং আর্লিয়েস্ট পসিবল টাইমে তাদেরকে তাদের গ্রামে রিইনস্টেট করা হবে। এবং অবভিয়াসলি প্রথম থেকেই আমরা কিন্তু বলেছি ভলেন্টারি, ডিগনিফাইড এবং সেফ রিটার্ন। মাঝে অনেক আন্তর্জাতিক সংস্থা, রাষ্ট্র এটা নিয়ে বলার চেষ্টা করেছেন, এরকমভাবে বলার কিছু নেই। আমরাই 23 নভেম্বরের অ্যারেঞ্জমেন্টে কিন্তু এনশিওর করেছি এটা যেন সেখানে থাকে। গত বছরের ২৫ আগস্ট রাখাইনে সেনা নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আসে ৬ লাখেরও বেশি রোহিঙ্গা। ব্যাপক আন্তর্জাতিক সমালোচনার মুখে ওই বছরের ২৩ নভেম্বর নেপিদোতে বাংলাদেশের সাথে রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্মতিপত্র সই করে মিয়ানমার। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাষ্ট্রীয় মালিকানাধীন ৮ ব্যাংকের সমন্বিত নিয়োগ পরীক্ষা বাতিল করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। দুপুরে জরুরি সভা শেষে সাংবাদিকদের তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ। একই সঙ্গে নিয়োগ পরীক্ষায় অব্যবস্থাপনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। ৮টি সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১৬৬৩ শূন্যপদের বিপরীতে আবেদন করেছিল প্রায় ৩.৫ লাখ পরীক্ষার্থী। তবে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা মাত্র ৬১টি। অনেক কেন্দ্রেই আসন ব্যবস্থাপনা, সময়মতো প্রশ্নপত্র না পাওয়া সহ নানা অভিযোগ ওঠে। বসার জায়গা না পেয়ে শাহ আলী মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীরা ভাঙচুর ও সড়ক অবরোধ করেন। পরে তাদের জন্য পরীক্ষার নতুন তারিখ ১২ জানুয়ারি ঠিক করে কর্তৃপক্ষ। তবে পুরো পরীক্ষা বাতিল সহ ৯ দফা দাবিতে আন্দোলনে নামেন পরীক্ষার্থীদের অনেকেই। দাবি মানা না হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা। নিয়োগ পরীক্ষার এসব জটিলতা নিরসনে মঙ্গলবার জরুরি সভা ডাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। ২ ঘন্টার বৈঠকে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত হয়। বিআরসির যে স্টারিং কমিটি, এই স্টারিং কমিটি পরীক্ষা বাতিল করেছেন। তদন্ত কমিটি সুনির্দিষ্ট করে এভাবে বলা না হলেও, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ম্যানেজমেন্ট টিম এবং এই পরীক্ষার এই বিষয়েই তদন্ত হবে। পরীক্ষা কেন্দ্রে আসন বিড়ম্বনার বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরীক্ষা ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের কাছে ব্যাখ্যা চাইবে কেন্দ্রীয় ব্যাংক। এই রিপোর্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ব্যবস্থাপনা কমিটির আওতায় এই পরীক্ষা নেওয়া হয়েছে, তাদের কাছে একটি ব্যাখ্যা চাওয়া হবে। তদন্ত প্রতিবেদন ও ব্যাখ্যা পাওয়ার পর পরীক্ষার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। উমর নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। 10 দিন ধরে চলা যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে ব্যারিস্টার মওদুদ আহমেদের শুনানির মাধ্যমে।
ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে মঙ্গলবার প্রায় ১.৫ ঘণ্টা যুক্তি উপস্থাপন করেন বিএনপি নেতা মওদুদ। খালেদা জিয়াকে নির্দোষ দাবি করে তার আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, এ মামলা রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে, এটি বাতিলযোগ্য। সকালে বকশীবাজারে অস্থায়ী আদালতে উপস্থিত হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রায় ২.৫ ঘণ্টা শুনানি শেষে তার পঞ্চম আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, খালেদা জিয়াকে হেনস্থা করতেই এ মামলা। দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এই মামলা করে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি দমন কমিশনের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার প্রধান আসামি খালেদা জিয়া। ঢাকা উত্তরের মেয়র নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরির কোনো আলামত নেই বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, ভোট সুষ্ঠু হলে ঢাকা উত্তরের মেয়র নির্বাচনে তাবিথ আওয়াল জয়ী হবেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে দ্রুত লেভেল প্লেইং ফিল্ড তৈরির উদ্যোগ নিন। সেনাবাহিনী মোতায়েন করে ভয় ভীতি মুক্ত নির্বাচনী পরিবেশ তৈরি করুন, কারণ এখন পর্যন্ত নির্বাচনী মাঠে সুষ্ঠু পরিবেশের কোনো আলামত নেই। উত্তর ঢাকায় উপনির্বাচনে মেয়র পদে আজ প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ। গণভবনে সন্ধ্যায় আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় চূড়ান্ত হবে সিদ্ধান্ত। দলীয় সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে হবে এই সভা। আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম সহ ১৮ জন। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সোমবার জমা নেওয়া হয় সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র। বিকালে সমর্থক ও ব্যবসায়ী নেতাদের নিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে যান দলের সবচেয়ে আলোচিত মনোনয়ন প্রত্যাশী বিজিএমইএ এর সাবেক সভাপতি আতিকুল ইসলাম। সুযোগ পেলে উত্তর ঢাকায় আনিসুল হকের উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রত্যয় জানান তিনি। জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া এই দল একটি বৃহৎ দল। এই বৃহৎ দলের একটি নিয়ম আছে এবং সেই নিয়ম অনুযায়ী আগামীকাল সেই দল বসবেন এবং সেই দলের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে মনোনয়ন বোর্ডের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বসবেন এবং আমার বিশ্বাস এবং আমার দৃঢ় প্রত্যয় আছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আমি মনোনয়ন পাবো ইনশাল্লাহ, সেই আশা আমি রাখি শতভাগ। এদিকে সব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করে কমিশনকে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি। ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মেয়র পদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করে তিনি এ আহ্বান জানান। এখনও রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসাবে ভোটে লড়বেন সাকি। আমরা গতবারের যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি, জনগণ ভোট দিতে পারেননি। আমরা চাই না যে এই একই অভিজ্ঞতার পুনরাবৃত্তি হোক। সে কারণে আমাদের নির্বাচন কমিশনের কাছে দাবি হচ্ছে তারা যাতে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করেন এবং জনগণ যাতে ভোট দিতে পারেন। এবং আমরা এখনও ভরসা রাখতে চাই, আমরা দেখতে চাই যে নির্বাচন কমিশন যথার্থভাবে তার সমস্ত আইনগুলো প্রয়োগ করছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচন স্থগিত চেয়ে করা রিটের শুনানি শেষ, আদেশ দেওয়া হবে আগামীকাল। ৯ জানুয়ারি ঘোষিত নির্বাচনের তফসিলকে চ্যালেঞ্জ করে রিটটি করা হয়। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ এ আদেশ দেন। ভাটারা ও বেরাইদের বর্তমান 2 ইউনিয়ন চেয়ারম্যান এ রিট করেন। রিটকারীদের আইনজীবী জানান, নতুন ওয়ার্ড গঠনের পর এখনও নতুন ভোটার তালিকা প্রকাশ করা হয়নি। ভোটার তালিকা প্রকাশ না করেই 18 জানুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার দিন শেষ হচ্ছে, ফলে তারা আর নির্বাচনে অংশ নিতে পারবেন না। এই নির্বাচনকে চ্যালেঞ্জ করে বিকালে আরও 2টি রিট হয়েছে। শুনানি হবে আগামীকাল। এখনো পর্যন্ত ভোটার তালিকাটি সম্পূর্ণ করা হয়নি, তো সেই ক্ষেত্রে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় হচ্ছে 18 তারিখ, অর্থাৎ পরশুদিন। তো সেই ক্ষেত্রে যারা নতুন ভোটার হবেন তারা তো আর সিটি কর্পোরেশন ইলেকশনে পার্টিসিপেট করতে পারছেন না, কিন্তু তারা ভোট দিতে পারবেন। এই বিষয়টি আমরা সেখানে উল্লেখ করেছি। কিছু কোয়ারি আছে নির্বাচন কমিশনে, যেটা প্রপার অথরিটি টু এক্সপ্লেইন, যেমন সিটি ব্যাপারে তারা বলেছেন। নির্বাচন কমিশনই আসলে বলবেন যে ওটা কি পরিস্থিতি। তো সেজন্য তাদের কালকে নির্বাচন কমিশন আসবেন, যদি তারা অ্যাপিয়ার করেন তারা শুনবেন, শুনে সেই অনুযায়ী কোর্ট আদেশ দিবেন।
গণতন্ত্রে উপমহাদেশের দেশগুলো এগিয়ে গেলেও রাজনৈতিক হত্যাকাণ্ড কেন থামানো যাচ্ছে না তা নিয়ে শিক্ষার্থীদের গবেষণার আহ্বান জানিয়েছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে তিনি এ আহ্বান জানান। শহীদ আব্দুর রব হলের মাঠে আয়োজিত সমাবর্তনে বিশ্ববিদ্যালয় শিক্ষার গুণগত মান বাড়াতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি। সমাবেশে সম্মানসূচক ডিলিট উপাধি দেওয়া হয় প্রণব মুখার্জিকে। এর আগে দুপুর 1টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। ক্যাম্পাস থেকে বিকাল 4:30টার দিকে রাউজানে বিপ্লবী সূর্য সেনের বাড়ি পরিদর্শনে যান প্রণব মুখার্জি। মানুষ ভোট দিয়ে অবাধে নিজের পছন্দ মতো নেতৃত্ব বেছে নেবে, সেই অধিকার আজকের পৃথিবীতে সার্বজনীনভাবে স্বীকৃত হয়েছে। কিন্তু কেন সেই অধিকারের ওপর বারবার আঘাত আসছে? সংসদীয় গণতন্ত্র বা রাষ্ট্রপতি শাসিত গণতন্ত্র সেই সমস্ত দেশে মজবুত হতে পারছে না। 8 দিন পর আমরণ অনশন ভাঙলেন জাতীয়করণের দাবিতে আন্দোলনরত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। দুপুরে জাতীয় প্রেসক্লাবে দাবি পূরণের আশ্বাস দেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মোহাম্মদ আলমগীর। এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী রুহুল আমিন চৌধুরী অনশন ভঙ্গের ঘোষণা দেন। সচিব শিক্ষকদের জানান, অর্থমন্ত্রী ইবতেদায়ী শিক্ষকদের বিষয়ে তথ্য উপাত্ত চেয়েছেন। 2-1 দিনের মধ্যে তা অর্থমন্ত্রীকে দেয়া হবে। এর আগে জাতীয়করণের দাবিতে 1 জানুয়ারি থেকে আন্দোলন শুরু করেন তারা। 9 জানুয়ারি থেকে আমরণ অনশন শুরু করেন শিক্ষকরা। নারায়ণগঞ্জে ফুটপাতে হকার বসাকে কেন্দ্র করে সাংসদ শামীম ওসমান ও মেয়র সেলিনা হায়াত আইভির সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে মেয়র আইভি, সাংবাদিক সহ আহত হয়েছে শতাধিক। বিকালে নগরীর চাষাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ জানায়, উচ্ছেদ করা হকারদের আবার ফুটপাতে বসানো নিয়ে শামীম ওসমানের ঘোষণার প্রতিবাদে নগর ভবন থেকে মেয়র আইভি ও তার সমর্থকরা মিছিল নিয়ে চাষাড়ায় আসেন। মিছিলটি স্থানীয় মুক্তি জেনারেল হাসপাতালের সামনে এলে সাংসদ শামীম ওসমানের সমর্থক ও হকাররা তাদের লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। শামীম ওসমানের এক সমর্থক তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শটগানের ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে। এ বিষয়ে আরো জানাতে যোগ দিয়েছেন সহকর্মী মুজিবুল হক পলাশ। কথা বলছি তার সাথে। পলাশ, মেয়র আইভি সহ সাংবাদিক এবং পুলিশের অনেকে আহত হয়েছেন, তো তাদের এখন কি অবস্থা? হ্যাঁ, যারা আপনি জানেন এই সংঘর্ষের ঘটনার পর মেয়র সেলিনা আইভি, তার ভাই আমলিক নেতৃত্বে বিভিন্ন নেতাকর্মী সহ প্রায় সাংবাদিক সহ শতাধিক লোক আহত হয়েছে। তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন হাসপাতাল তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে। তো এই ঘটনা সংঘর্ষের পর নগরীর দোকানপাট বন্ধ হয়েছে এবং ঢাকা নারায়ণগঞ্জ রোডে যে যানবাহন, যেটা হচ্ছে নগরীর ভিতর থেকে যে যানবাহন চলাচল, সেটি বন্ধ রয়েছে। নগরীর দোকানপাট বন্ধ রয়েছে। বিপুল সংখ্যক পুলিশ সড়কে মোতায়েন রয়েছে। তো এখন পর্যন্ত পরিস্থিতি থমথমে রয়েছে। সেখানে দুপক্ষের মধ্যে এক ধরনের যে উত্তেজনা রয়েছে সেখানে রয়েছে। তো আমি আপনাকে যদি আরেকটু বিষয়টি একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে বিকেল 4টার দিকে মেয়র আইভি সাংসদ শামীম ওসমান হকার বসানোর ঘোষণা দেওয়ায় ফুটপাত দিয়ে নগর ভবন থেকে হেঁটে আসছিলেন। সায়াম প্লাজা এলাকায় এলে শামীম ওসমানের লোকজন এবং হকার সেখানে তাদের উপর হামলা চালায়। এরপরে এই ঘটনার সাথে পুরো এলাকা রণক্ষেত্র পরিণত হয়। বৃষ্টির মতো প্রায় 1.5 ঘন্টার মতো সেখানে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ হয়। পুলিশ শটগানের গুলি, শতাধিক টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এখন পর্যন্ত পরিস্থিতি থমথমে রয়েছে। ওই সড়কের পুরো দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এরই সাথে সংবাদ একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ২৪ ঘন্টায় খবর। এবার মোবাইল ফোনের অ্যাপে আসছে সিএনজি অটোরিকশা। 1 মার্চ থেকে ঢাকা মহানগরে হ্যালো নামের এই অ্যাপ চালুর ঘোষণা দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান। সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির মুখপাত্র রোকেয়া প্রাচী জানান, 28 ফেব্রুয়ারি থেকে এই সেবা পরীক্ষামূলকভাবে চলবে। ধীরে ধীরে এরপর চট্টগ্রাম সহ বিভিন্ন জেলা শহরেও এই সেবার প্রসার করা হবে।
এরই মধ্যে 500 সিএনজি চালককে অ্যাপের ব্যবহার ও যাত্রীদের প্রতি আচরণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানান তিনি। সরকার নির্ধারিত ভাড়ায় এসব অটোরিকশা যাত্রী পরিবহন করবে। কেউ যেতে অস্বীকার করলে তার নিবন্ধন বাতিল করা হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে চালকরা বলছেন, নিজস্ব সিএনজি না থাকায় অ্যাপ ব্যবহারে কাঙ্ক্ষিত সফলতা আসবে না। চালকদের 5000 সিএনজির লাইসেন্স দেওয়ার কথা থাকলেও বিআরটিএ এ নিয়ে গড়িমসি করছে বলেও অভিযোগ তাদের। মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটার বিরুদ্ধে প্রায় 1,500 কোটি টাকার রাজস্ব ফাঁকির প্রাথমিক প্রমাণ পেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। টাওয়ার ও গ্রাহক সংখ্যা কম দেখানো সহ প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রতারণার চিত্র সম্প্রতি এক খসড়া অডিট রিপোর্টে উঠে এসেছে। রবির এসব ভয়াবহ অনিয়মের চিত্র পেয়েছে বিটিআরসির অডিট প্রতিষ্ঠান মসিহ মুহিত অ্যান্ড কোং। 2016 সালে প্রথমবারের মতো রবি আজিয়াটার হিসাব নিরীক্ষা করতে মসিহ মুহিত হক অ্যান্ড কোম্পানিকে নিয়োগ দেয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। প্রতিষ্ঠানের কর ফাঁকি, আয় ও রাজস্ব পরিশোধের হিসাব খতিয়ে দেখে নিরীক্ষা প্রতিষ্ঠান। সম্প্রতি প্রতিষ্ঠানটি খসড়া প্রতিবেদন জমা দিয়েছে বিটিআরসিতে। প্রতিবেদনে দেখা যায়, অনুমোদিত 1800 ব্যান্ডের অতিরিক্ত তরঙ্গ ব্যবহার করে রবি সরকারকে ফাঁকি দিয়েছে 350 কোটি টাকা। 1998 থেকে 2005 সাল পর্যন্ত রবি গ্রাহক কম দেখিয়েছে 8 থেকে 9 লাখ। এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে 200 কোটি টাকা। খসড়া প্রতিবেদনে দেখা যায়, 2004 সালে প্রতি হ্যান্ডসেট বিক্রিতে 1100 টাকা করে কর নির্ধারণ করে রাজস্ব বোর্ড, যার বেশিরভাগই না দিয়ে ব্যবসা করে গেছে তখনকার একটেল, যা 2010 থেকে রবি নামে পরিচিত। রবির মতো একটি বহুজাতিক কোম্পানির এ ধরনের আর্থিক অনিয়মে হতবাক সবাই। খসড়া অডিট রিপোর্টে রবির এসব অনিয়মের বিষয়ে জানতে চাওয়া হলে বিটিআরসি চেয়ারম্যান জানান, আইন বহির্ভূত কাজ করলে ছাড় দেওয়া হবে না কোনো অপারেটরকে। অপারেটর যে পয়সাটা সরকারকে দিতে হবে, যদি না দেয় ওটা তো বেআইনি হয়ে গেল না। আমরা তো আর আইনের বাইরে যে কোনো পয়সা চাচ্ছি না তাদের কাছে। অতীতে এই সমস্ত ভুলের কারণে যে পয়সাগুলো সরকারকে দেয়নি, সেই সরকারকে পয়সাগুলো দিতে হবে। বিটিআরসির কর্মকর্তারা জানিয়েছে, রবির খসড়া অডিট রিপোর্টের জবাব দিতে বলা হলেও এখনো কোনো উত্তর দেয়নি তারা। এই অডিটের বাইরেও রবির 2013 থেকে 16 সাল পর্যন্ত 553 কোটি টাকার ভ্যাট ফাঁকির প্রমাণ পেয়েছে এনবিআর এর বৃহৎ করদাতা ইউনিট। এ ব্যাপারে রবি আজিয়াটার সাথে নানাভাবে যোগাযোগ করা হয়, কিন্তু কোনো কর্মকর্তাই অডিট রিপোর্ট নিয়ে কথা বলতে রাজি হননি। উমর নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরও একটা বিরতি নিচ্ছি, ফিরব কিছুক্ষণের মধ্যে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। সংবাদ এবারে খেলার খবর, আর এই খবর জানাতে যোগ দিয়েছেন সহকর্মী আবিদুর রহমান। আবিদুর রহমান, আপনার কাছে কি খবর আছে খেলাধুলার? খেলাধুলার বেশ কিছু খবর আছে। ট্রাইনেশন সিরিজ চলছে, আগামীকাল ম্যাচ রয়েছে শ্রীলঙ্কা জিম্বাবুয়ে, সেই খবর থাকছে। আরও কিছু খবর আছে, আপনাকে ধন্যবাদ। আর শুরুতে এই শিরোনামগুলো। লঙ্কান কোচ হাতুরুর প্রথম পরীক্ষা জিম্বাবুয়ে, শেরে বাংলায় কাল 100তম ওডিআই। ফেভারিট ফেডেরার, জকোভিচের দারুণ জয়, সহজ জয়ে দ্বিতীয় রাউন্ডে শারাপোভা। বাংলাদেশ সময় দুপুর 12টায় এই ম্যাচ দিয়ে 100তম ওয়ানডে ম্যাচের মাইলফলক স্পর্শ করবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে বাজেভাবে হারের পর ঘুরে দাঁড়াতে চায় জিম্বাবুয়ে। গেল বছর লঙ্কানদের মাটিতে সিরিজ জয় তাদের বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে। সকালে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করে গ্রাইম ক্রেমারের দল। অন্যদিকে নতুন কোচ চান্ডিকা হাতুরাসিংহার অধীনে শুরুটা ভালোভাবে করতে চায় শ্রীলঙ্কা। লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস জানান, জয়ের বিষয়ে আত্মবিশ্বাস থাকলেও জিম্বাবুয়ের বিপক্ষে সতর্ক থাকবে তার দল। কোনো সন্দেহ নেই, জয় পেতে আমাদের সেরা খেলাটা দিতে হবে। এবার সেটা দিতে আমরা মুখিয়ে আছি। নতুন কোচকেও আমরা জয় উপহার দিতে চাই। এটা তখনই হবে যখন আমরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারব। বাংলাদেশের বিপক্ষে আমরা খুব বাজে খেলেছি, তবে আমরা ঘুরে দাঁড়াতে জানি। কদিন আগেই শ্রীলঙ্কার বিপক্ষে আমরা সিরিজ জিতেছিলাম, সুতরাং তাদেরকেও হারানো অসম্ভব নয়। যেমন জানাচ্ছিলাম, মিরপুর শেরে বাংলা